সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের গদ্য অংশের আরেকটি নতুন গল্পের দিকে যাচ্ছি। সেটি হচ্ছে তোমাদের এই পাঠ্য বইয়ের মাসি পিসি গল্প। মাসি পিসি গল্প, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। লেখক পরিচিতি অংশ। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19শে মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ডাকনাম মানিক। তাহলে মানিকের ডাকনাম কি? মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। কত বছর? 48 বছর তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়ে মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন। তাহলে বন্ধুদের মাঝে বাজি ধরে কি লিখেছিলেন? কোন গল্পটি? অতসী মামি। তারপর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। অল্প সময়েই প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞানমনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসাবেও সাক্ষ্য রেখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজ সকাল, পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। কলকাতায় 1956 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গল্পের ভিতরে ঢুকছি, খেয়াল করো তোমরা প্রত্যেকেই। শেষ বেলায় খালে এখনো পুরো ভাটা, জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনায় ভিড়িয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। পাশাপাশি জোড়া লাগানো দুটি বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। তাহলে কত জনের মাথায় জমা হচ্ছে? 3 জনের মাথায়। কোথায়? মস্ত গাদায়। গাদায় মানে কি? গাদায় হচ্ছে খড়ের স্তূপ আকৃতি, যেখানে স্তূপ, সেটা হচ্ছে গাদা, হচ্ছে স্তূপ। আমরা সোজাসুজি তবু স্তূপ, যেমন খড়ের স্তূপ, নাড়ার স্তূপ আমরা বলি না, এরকম অনেক স্তূপ। আচ্ছা, তাহলে কজন মাথায় আটি ছিল? আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে জমা দিয়েছিল। ওঠানামার পথে ওরা খড় ফেলে দিয়ে নিয়েছে কাদায়। শালতি থেকে, শালতি কি? শালতি তোমাদের শব্দার্থিক অর্থ। শালতি ঠিক এরকম চিকন লম্বা আকৃতির, আমরা ধরে নিই নৌকা, এরকম চিকন আকৃতির নৌকা, বা যেটা তাল কাঠ দিয়ে বানানো হয়, শালতি।
একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝ বয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা, কদম ছাটা, রুক্ষ চুল। কদম ছাটা মানে একদম চুল কেটে দিলে যেরকম কদম ফুলের মতো যেভাবে চুলগুলি বেড়ে থাকে, কদম ছাটা। ফুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি। দুহাত চওড়া হয়নি না হয়, দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। প্রৌঢ়া মানে কি আমরা দেখি, প্রৌঢ়া হচ্ছে যে বৃদ্ধকালের আগে যে বয়স, মানে মাঝ বয়সে আমরা বলতে পারি প্রৌঢ়া। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আট থমথমে গরম, গোলগাল মুখ। মাসি পিসি ফিরিসে কৈলেশ, বুড়ো লোকটি বলল। তাহলে এখানে একজন লোকের উপস্থিতি হলো, বুড়ো লোকটিকে আমরা আরেকটু পরে দেখছি। আরেকজন লোকের নাম এসেছে কৈলেশ। কৈলেশ বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসি শালতি দুহাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও। মানে খবর বলতে খবর, খবর আমরা যেটাকে বলি। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়। আহ্লাদি, এখানে উচ্চারণ হবে আলহাদি, উচ্চারণটি কি হবে আলহাদি। সিঁথির সিঁদুর পর্যন্ত মোটা ঘুমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পেছনে থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। তাহলে আমরা এর আগে একটি চরিত্র পেলাম, সেটা হচ্ছে আলহাদি। একটি চরিত্র পেলাম আলহাদি। গড়ন কেমন এর আগে দিয়েছে যে ৮-৬ থমথমে গড়ন, গোলগাল মুখ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন, দুজনে লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আলহাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে, কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই। ধরো আলহাদি এখানে বসে আছে আর এখানে মাসি পিসি। আমরা ধরি এখানে মাসি পিসি, আলহাদি এখানে বসে আছে। আলহাদি কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলেশ, যাতে আলহাদি যাতে শুনতে পায়। ধরো কৈলেশ এখানে দাঁড়িয়ে আছে, ধরো কৈলেশ এখানে দাঁড়িয়ে আছে, আমরা ধরি কৈলেশ এখানে দাঁড়িয়ে আছে। কৈলেশ এমন ভাবে বলে যাতে আলহাদি শুনতে পায়। বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলেশ শুরু করে। মেয়াকে একদম শ্বশুর করে পাঠাবে না মনে করেছো যদি? সে কেমন ধারায় কথা হয়? মেয়াকে মানে মেয়েকে। এত বড় সুমুক্ত মেয়া, সুমুক্ত মানে যৌবন প্রাপ্তা বা বিয়ে যোগ্য বা বিয়ে হয়েছে এমন। তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো। মানে এই যে কৈলাসের যে উক্তি যে তোমরা দুটা মেয়ে লোক, এখানে পুরুষ শাসিত সমাজের যে আচরণ, নারীর প্রতি যে আচরণ, যে দুটো মেয়ে ঘরে তোমরা নিরাপদ বোধ করবে না, এটাই বোঝানো হয়েছে লেখক
কৈলাসের মুখ দিয়ে, এটা লেখক বুঝিয়েছেন। মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলাস, তোমার মুদ্রা কথাটা কি তাই বলো, মানে আসল কথাটা কি তাই বলো। বললে না যে খবর আছে, মানে খবর আছে কি? পিসি বলে, খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস অগত্যা ফেমিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে, মানে কোন রকম ভনিতা না করে, কোন রকম রস নিয়ে সোজাসুজি বলে, যোগুর সাথে দেখা হলো কাল। আরেকটি চরিত্র এসে গেল, যোগু। খড় তুলে দিতে সাজ হয়ে গেল, মানে সন্ধ্যার দিকে হয়ে গেল। তার দোকানে একটু মানে আর কি চা খেতে গিয়েছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। কে বললো? কৈলাস। মাসি বলে, চায়ের দোকানে না কিসের দোকানে তা বুঝেছি কৈলাস, তা কথাটা কি? পিসি বলে, সেটা ছাড়া আর ওকে কোথায় দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। তা কি বললে যোগু? মানে গিয়ে এখানে যে দোকানের কথা বলেছে, যে চার দোকানে না, মূলত অন্য কোনো খারাপ জায়গা বা অন্য কোনো ভালো দোকান না, সেটা হচ্ছে হয়তো বা নেশা করার জন্য। হাতে দুটো পয়সা এলেও তুমিও যে কৈলাস সেখানে যাও, এটা আমরা জানি, এটাই বলেছে। পিসি বলে, সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে? একথা বলা হয়ে গেছে। কৈলাস ফাপড়ে পড়ে যায়, মানে ভেবাচাকা খেয়ে যায়, আর চোখে চায় আল্লাদির দিকে। হঠাৎ করে ব্যামক্কা জুরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়। পুলের কাছে চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, মানে যোগুর পক্ষে কৈলাস কিছুটা সাফাই গাচ্ছে। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সে যোগু নেই, বউকে নিতে চায় এখন। মানে যোগু হচ্ছে আল্লাদি স্বামী, যোগুর পক্ষে কৈলাস সাফাই গাচ্ছে যে যোগু আর সে যোগু নেই, যোগু ভালো হয়ে গেছে, বউকে নিয়ে যেতে চায়। তোমরা নাকি পণ করেছ, মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়াকে, মানে তোমরা নিজে ইচ্ছা করে মেয়েকে তার স্বামীর বাড়ি যোগুর কাছে পাঠিয়ে দাও। মাসি বলে, পেট শুকিয়ে লাঠি জাটা খেতে, মানে যে অত্যাচারের কথা, মানে ক্ষুধার্ত অবস্থা অত্যাচারের কথা। কলকি পোড়া ছেঁকা খেতে, এই কলকি পোড়া যেটা এই যে তামাক কলকির উপরে যে আগুনের স্তূপের যেটা ছেঁকা দেওয়া, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়া না পাঠায়, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। এই যে বাঙালি নারীর যে জামাইকে আদর করা, বাড়িতে এলে জামাইকে কি খাওয়াবে, কিভাবে সমাদর করবে, যে সম্মান দেওয়া, এটাই বুঝিয়েছে। যে শত কিছুর পরেও সে জামাই আদর। পিসি বলে, মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। মানে জামাই আসলে কোনো দোষ নেই, জামাইয়ের ইজ্জত তারা দিবে, বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো গড়ে এলে খাতির না করবো কেন, মানে কেন করবো না গড়ে এলে, তো মেয়া মোরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলাস, মরতে মোরা মেয়াকে পাঠাবো না, মানে তাদের দারুণ পণ যে কোনো অবস্থাতেই মেয়ে আমরা পাঠাবো না যোগুর কাছে, জামাই আসলে জামাইকে খাতির যত্ন করব, এটা কৈলাসকে বলে দিচ্ছিল। মানে কৈলাস যাতে গিয়ে যোগুর কাছে, আল্লাদির স্বামীর কাছে গিয়ে বলে এই কথাটি। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়। এখানে আরেকটি চরিত্র এসে গেল,
বুরুর রহমান চুপচাপ শুনে যায় এদের কথা, ছল ছল চোখে একবার তাকায় আল্লাহদের দিকে। ধরো বুরুর রহমান এদিকেও আছে, বুরুর রহমান সেও এই কথাগুলি শুনছে, মাসি পিসিকে কৈলিশ কি বলছে বা মাসি পিসি কৈলিশকে কি বলছে, এই কথাগুলো বুরুর রহমান শুনে যায়। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে, কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহদের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আল্লাহদের ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাহদের দিকে যে বুড়ো রহমান, যে এই যে আল্লাহদের দিকে যখন তাকায় তখন তার মেয়ের কথা মনে পড়ে যায়, যে অল্প বয়সে স্বামীর কাছে জোর করে দিয়েছিল। সে বেঁচে নেই, আল্লাহদের দিকে তাকিয়ে তার মেয়ের কথা মনে পড়ে যায়। তোমরা বাড়িতে এই মাসি পিসি গল্পের যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু, তার কি কি লেখা, তার উপন্যাস, তার গল্প, তার কর্মজীবন সবকিছু দেখবে এবং শব্দার্থ এবং টিকার অংশগুলি দেখবে। আজ এ পর্যন্তই, যে আমরা কতগুলি চরিত্র পেলাম এখন পর্যন্ত, কতগুলি চরিত্র পেলাম, যে মাসি পিসি, তারপরে আল্লাদি পেলাম, কৈলিশ পেলাম, যোগু পেলাম, বুড়ু রহমান পেলাম, তারপরে কিছু দ্রব্য পেলাম, শালতি পেলাম, যাতে খড়, ধরো এগুলা মাথার মধ্যে এরকম খড় চাপিয়ে রেখে, যেটাকে আমরা গরুরে বিচালি বা খড় এগুলো দেখি। তারপর গাদা স্তূপ, পৌড়া হচ্ছে যে মাসি পিসি, যে তাদের যে গড়ন, চেহারার গঠন, কদম ছাট চুল, মোটা পেরে শাড়ি, যে মাঝ বয়সী বাঙালি নারীদের যে অবস্থা থাকে, ঠিক যেন মানিক বন্দ্যোপাধ্যায় একটি চিত্রকল্পের মতো আমাদের গল্পের ভিতরে অতি সহজেই ঢুকিয়ে নিচ্ছে। তোমরা বাড়িতে প্রত্যেকে সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি পালন করবে। আর এইটুকুই আজকে থাক, বাকি ক্লাসে তোমাদের বাকি অংশটুকু দেখাবো। প্রত্যেকেই ভালো থেকো, আজ এ পর্যন্ত।